পেন দিয়ে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে সমাজবিজ্ঞানের লাস্ট অ্যান্ড ফাইনাল ফ্রি ক্লাস করব আমরা। আচ্ছা, অনেকের এটা শুনে আবার মাথায় একটু কোশ্চেন আসছে না যে আপু গত 2 ক্লাস ধরে বলছেন লাস্ট অ্যান্ড ফাইনাল ফ্রি ক্লাস, লাস্ট আর ফাইনাল ফ্রি ক্লাস কি আপনাদের শেষ হয় না? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই, আমরা বলি কম দেই বেশি, তোমরা জানো সবাই, যারা জানো না তারা নতুন করে আবারও একটু জেনে নাও। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই, আমরা বলি কম দেই বেশি। অর্থাৎ তোমাদের সাথে আমার কথা হয়েছিল আরো মনে হয় 2টা ক্লাস আগেই, তাই না? যে আরো 2টা ক্লাস আগেই বলে দিয়েছিলাম যে লাস্ট ফ্রি ক্লাস, আজকে শেষ ফ্রি ক্লাস আমরা করছি। বাট তারপরও আরো একটা করেছিলাম অ্যান্ড ফাইনালি আজকে আরো একটা করছি। তো মনে হয় না আরো করব, ধরা যাচ্ছে এখনো অবধি যে আজকেরটাই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ফ্রি ক্লাস। তো ফ্রি ক্লাসগুলো করলে আসলে এখনো কিন্তু আমাদের অনেক চ্যাপ্টারগুলো বাকি। আমরা মাত্র 5টা ফ্রি ক্লাস করলাম। আমাদের যদি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে তুমি দেখো আমাদের টোটাল এখানে 10টা আর এখানে 11টা, কতগুলা চ্যাপ্টার ভাই, 21টা চ্যাপ্টার, কিভাবে শেষ হবে? কোনোই টেনশন নাই, একেবারে চোখের পলকেই শেষ হয়ে যাবে। ভালো করে একটু পড়বো, এমসিকিউগুলো দেখবো, সাথে সাথে সিকিউগুলোও দেখবো। তো কোনো টেনশন করার দরকার নাই যে কিভাবে এতগুলো চ্যাপ্টার পড়বো। শুধুমাত্র পেইড ব্যাচে নিয়মিত থেকে রেগুলার ক্লাসগুলো করে এই টাইমটা আমাকে এনশিওর করো, তোমরা আমাকে টাইম এনশিওর করো। দেন কিভাবে মার্ক তুলতে হবে, কিভাবে A+ পেয়ে যাবে, মানে বাকি সব কিছু আমি তোমাদের এনশিওর করে দিব। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা। তার আগে তোমরা দ্রুত করে ক্লাসে জয়েন করো। আজকে কিন্তু আমাদের লাস্ট ফ্রি ক্লাস, একেবারে হচ্ছে মানে শেষ সুযোগ বলতে পারো তুমি, যে তোমার ফ্রি ক্লাস করার শেষ সুযোগ। আচ্ছা, এরপরে পেইড ক্লাসগুলো আমাদের আরো ভালো হবে, আরো মজা হবে। ফ্রি ক্লাস তো হচ্ছে চললো, করলামই আমরা। তাড়াতাড়ি জয়েন হও আর ফ্রেন্ডদের মেনশন দাও, সবাইকে ডেকে নিয়ে আসো, বলো যে চলো তাড়াতাড়ি ফ্রি ক্লাসগুলো, লাস্ট ফ্রি ক্লাসটা আমরা করে আসি। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, নাজবুন নাহার, রিনা আক্তার, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফাহমিনা, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো সবার? শীত কি অবস্থা, শীতের কি অবস্থা বলো তো? আমি তো কোনো শীত ফিল করছি না। কে কোথায় আছো আর কার এলাকায় কেমন শীত পড়ছে? ঢাকা শহরের মানুষ যে কবে শীত পায়, কয়দিন পায়, আল্লাহই জানে। কি ব্যাপার, কোথায়? তাড়াতাড়ি আসো, যত লেট করবা আমি তত দেরি করে ছাড়বো, তত আমার উপর রাগ হবে। আমার উপর রাগ হতে দেওয়ার টাইম আমি লেন্থি করতে চাচ্ছি না। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি হচ্ছে ক্লাসগুলো আমরা শুরু করি, ক্লাসটা শুরু করি। আচ্ছা, রিনা আক্তার বলছে পেইড ব্যাচে ক্লাস কি শুরু হয়ে গেছে? পেইড ব্যাচে ক্লাস আপু শুরু হয়নি এখনো। 15 তারিখ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তোমরা ইতিমধ্যে হয়তো রুটিন পেয়ে গিয়েছো, বা না পেলেও রুটিনটা পেয়ে যাবে 2-1-এর মধ্যে। আমাদের পেইড ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে, ওরিয়েন্টেশন ক্লাসটা 15 তারিখে, সবাই থাকবে ইনশাল্লাহ। আর তারপরে কিভাবে তোমাদের এই সমাজবিজ্ঞানের এই টুকিটাকি এইসব ভুংভাং অধ্যায় পড়ায় সমাজবিজ্ঞানী করে তোলা যায়, সেই দায়িত্ব তো আমার। আচ্ছা, আমরা হচ্ছে যাই, চলো। দিনাজপুরে অনেক শীত, হ্যাঁ হোক অনেক শীত, তারপরেও পড়তে হবে, যতই শীত হোক। ওই যে শীত মানে হচ্ছে আমি অলস হয়ে গেলাম, একেবারে শীতে পড়তে পারছি না, আলসেমি চলে আসছে, এই জিনিস করলে পুরা মারা খেয়ে যাবা। খবরদার, শীত আসুক যাই আসুক, লেপ কম্বল লাগে 2-3টা চাপা দিয়ে পড়তে বসবা, বাট পড়তে বসতে হবে, তার কোনো বিকল্প নাই। আচ্ছা, আমাদের আজকে টপিকটা হলো যে সমাজবিজ্ঞান কিভাবে চর্চা শুরু হলো। অর্থাৎ এটা তো আমরা ফার্স্ট পেপারে পড়েছিলাম না, যে উৎপত্তি ও বিকাশ, যে কিভাবে উৎপত্তি হলো, অর্থাৎ ওই যে অগাস্ট কোত কিভাবে আনলেন, এরপরে হচ্ছে তোমার সালের বিবর্তনে সমাজ বিজ্ঞান কথাটি কিভাবে প্রথম ব্যবহৃত হলো, এরপর বইপত্র ইটিসি ইটিসি অনেক কিছু পড়েছি। আজকে দেখবো যে বাংলাদেশে কখন থেকে আসলে এই চর্চাটা শুরু হলো এবং এই ধাপগুলো কিভাবে আসলো, কে এনেছিলেন, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো সমাজ বিজ্ঞান কিভাবে বাংলাদেশে এসেছে আর এরা কিভাবে শিক্ষা গবেষণা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এটাই পড়বো আজকে আমরা। সেটাই বললাম আমি যে আজকে আমরা পড়বোটা কি, সমাজবিজ্ঞান বাংলাদেশে কিভাবে এসেছে,
কিভাবে এটা হচ্ছে তোমার শিক্ষা গবেষণা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এইগুলা পড়বো আজকে আমরা। যেমন ধরো আজকে আমরা যখন হচ্ছে তোমার এই যে দারিদ্রতা নিয়ে কথা বলি, নারী উন্নয়ন নিয়ে কথা বলি, সামাজিকতা নিয়ে কথা বলি, তারপরে তোমার শিক্ষা নিয়ে কথা বলি, এই যে প্রত্যেকটা জিনিস আমরা সমাজের উন্নয়ন নিয়ে কথা বলি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কথা বলা শুরু করলাম কেন বা কিভাবে শুরু করলাম, আমরা আসলে আমাদের শুরুটা কোথা থেকে সেটাই আমরা দেখবো। যে তারপরে যে পরিবার কাঠামো, শহরের অপরাধ আর বেকারত্ব নিয়ে আলোচনা করি, এসবের পিছনে কিভাবে সমাজ বিজ্ঞান তোমার তাগদা দিচ্ছে বা সমাজ বিজ্ঞানের তত্ত্বগুলা, গবেষণাগুলা, এই জিনিসগুলা নিয়ে কথা বলার ক্ষেত্রে কিভাবে অবদান রাখছে, এটাই দেখবো আমরা আজকে। তো চলো শুরু করি। ক্লাস শেষে পিডিএফ আমরা দিব আপু, ক্লাস শেষে পিডিএফ দিব আমরা পেইড ক্লাসগুলোতে। ফ্রি ক্লাসের পিডিএফ আসলে আমরা প্রোভাইড করি না। তো ক্লাস শেষে পিডিএফ অবশ্যই পেয়ে যাবে। 15 তারিখ থেকে যে ক্লাসগুলো শুরু করবে সেই ক্লাসগুলো শেষে পিডিএফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সমাজবিজ্ঞান প্রথম বিকাশ লাভ করে ইউরোপে অগাস্ট কোত, যাকে হচ্ছে সংক্ষেপে কোত লেখা হয়েছে। ওনার স্পেলিংটা আমরা বলি কোত, বাট এখানে এমটা উজ্জ থাকে, অর্থাৎ এম নামটা উচ্চারণ করি না, বাট এম আছে ওনার নামে, অগাস্ট কোতে, COMTE। এরপর হচ্ছে ডুক্রেইম অর্থাৎ এমিল ডুক্রেইম, এবং স্পেন্সার, হাওয়ার্ড স্পেন্সার, মার্কস, কার্ল মার্কস, ওয়েবার, ম্যাক্স ওয়েবার প্রমুখ চিন্তাবিদের মাধ্যমে। আচ্ছা, তাহলে সমাজবিজ্ঞান প্রথম বিকাশ লাভ করে কোথায়? এটা আমাদের একটা ইম্পর্টেন্ট MCQ, যে সমাজবিজ্ঞান সর্বপ্রথম বিকাশ লাভ করে কোথায়? সমাজবিজ্ঞান সর্বপ্রথম বিকাশ লাভ করে ইউরোপে। কাদের হাত ধরে? অগাস্ট কোত, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, এমিল ডুক্রেইম, তারপরে তোমার যে হাওয়ার্ড স্পেন্সার, এনাদের মতো সমাজবিজ্ঞানীদের বা এসব সমাজবিজ্ঞানীদের হাত ধরে কিন্তু সমাজবিজ্ঞান প্রথম বিস্তার লাভ করে ইউরোপে। বাংলাদেশের সমাজবিজ্ঞানের ধারা ইউরোপ থেকেই আগত, অর্থাৎ এই যে শিক্ষা গবেষণা পাঠ্যসূচিতে যে প্রভাবগুলো এসেছে, এই প্রভাবগুলো কিন্তু ইউরোপের সমাজবিজ্ঞানের একটা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি আমরা বলতে পারি। অর্থাৎ আমরা যে সমাজবিজ্ঞান পড়াশোনা করি বা সমাজবিজ্ঞানের যে উইংস আমরা দেখছি, এটা কিন্তু নতুন কোনো উইংস না বা নতুন কোনো আবিষ্কার না, বরং ইউরোপে চর্চিত যে সমাজবিজ্ঞানটা চলে আসছে, অর্থাৎ ওই যে হাওয়ার্ড স্পেন্সার বা অগাস্ট কোত, এমিল ডুক্রেইম, মার্কস, কার্ল মার্কস, ওনারা যে সমাজবিজ্ঞানটার উদ্ভব ইউরোপে ঘটিয়েছেন, ওইটারই কিন্তু একটা সম্প্রসারিত শাখা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই, যেটা আসলে আমাদের শিক্ষা গবেষণার পাঠ্যসূচিতে প্রভাব ফেলছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাজবিজ্ঞান বিভাগ গড়ে ওঠে পাশ্চাত্যের পদ্ধতি অনুকরণে। অর্থাৎ আমরা জানি না যে বাংলাদেশে প্রথম সমাজবিজ্ঞান পাঠ শুরু হয় কোথায়? আমার বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয় সমাজবিজ্ঞান পাঠ। এবং এটা কিন্তু তখন একটা আলাদা ডিপার্টমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত ছিল না, যেরকমটা এখন হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু জানি, অনেকেই না, যে সবাই কম বেশি জানি যে সমাজবিজ্ঞান একটা আলাদা ডিপার্টমেন্ট, এখন আমাদের সোশ্যাল সায়েন্সের একটা আলাদা ডিপার্টমেন্ট। কিন্তু সমাজবিজ্ঞান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয় পড়ানো, তখন কিন্তু এটা অন্য কোর্সগুলার, অর্থাৎ ধরো তুমি যদি এরকম হয় যে বাংলার একটা আলাদা কোর্স হিসেবে বা ইংলিশের একটা কোর্স হিসেবে, দর্শনের একটা কোর্স হিসেবে, বা হচ্ছে তোমার সমাজ কল্যাণ, এইসবের একটা কোর্স হিসেবে কিন্তু সমাজ বিজ্ঞানটা পড়ানো হতো। অর্থাৎ হিউম্যানিটিজের কোনো একটা সাবজেক্টের কোর্স হিসেবে বা অন্য হচ্ছে তোমার সায়েন্সের কোনো ডিপার্টমেন্টের একটা মানে ছোট একটা উইংস হিসেবে, ছোট একটা কোর্স হিসেবে সমাজ বিজ্ঞানটা পড়ানো হতো। এটা আলাদা একটা ডিপার্টমেন্ট হিসেবে এস্টাবলিশ হয় কিন্তু বেশ পরে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম সমাজবিজ্ঞান বিভাগ গড়ে ওঠে, অর্থাৎ আলাদা কোর্স হিসেবে পড়ানোর পরে পরবর্তীতে যখন সমাজবিজ্ঞান একটা স্ট্যাবলিশ বিভাগ হিসেবে গড়ে ওঠে, এই বিভাগটা কিন্তু পাশ্চাত্য পদ্ধতি অনুকরণে গড়ে ওঠে। অর্থাৎ পাশ্চাত্য পদ্ধতিতে মানে ইউরোপে সমাজবিজ্ঞানের পাঠের রীতি বা সমাজবিজ্ঞান প্রয়োগের রীতিটা কিরকম, তারা হচ্ছে সার্ভে করে, যেটা হচ্ছে তারা রিসার্চ যেটা বলি আমরা, সার্ভে বা রিসার্চ বলতে আমরা যেটা বলি, তারা হচ্ছে গণনা করে। ধরো কোনো একটা জিনিস সম্পর্কে বা কোনো একটা থিম তারা হাতে নেয়, যে মানে ধরো এরকম হতে পারে যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে কয়জন মানুষ কৃষিকাজ করে আর কয়জন মানুষ আসলে কৃষি ছাড়া অন্য ব্যবসা বাণিজ্য বা অন্য কাজের সাথে জড়িত। তো এই কাজটা যখন সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের একদল ছেলেপেলের হাতে দেওয়া হলো, তারা তখন কি করে, তারা ওই জিনিসটার একটা রেশিও বের করতে নামে, একটা সার্ভে করতে নামে, একটা জরিপ করতে নামে। কিভাবে করে তারা এটা? তারা গ্রামে যায়, এই যে তাদের থাকে, এটা কি থাকে, ফিল্ড ওয়ার্ক। অর্থাৎ এই প্রত্যেকটা টার্ম কিন্তু ইউরোপিয়ান টার্ম।
এই ফিল্ড ওয়ার্ক মানে তারা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকায় যায়, সেখানে গিয়ে তারা একটা সার্ভে করে যে কয়জন আসলে কৃষিকাজ করছে বা কয়জন হচ্ছে অন্য দোকান আছে বা ধরো তোমার স্কুলে টিচিং করছে, এই যে ব্যাপারগুলো তারা তারপরে একটা সার্ভে শিট তৈরি করে, একটা থিসিস পেপার রেডি করে, তারপরে সেটা তাদের ডিপার্টমেন্টে বা তাদের কোর্স টিচারকে জমা দেয়। এই যে প্রসেসগুলো, যে ডেটা অ্যানালাইসিস করে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তারা কোথা থেকে অনুসরণ করছে বা কোন জায়গা থেকে তারা এই জিনিসগুলো কালেক্ট করছে, এই থিমটা তারা কোথা থেকে পেয়েছে, ইউরোপে যে সমাজ বিজ্ঞান পঠিত হতো বা এখনো হয়, অর্থাৎ ইউরোপিয়ান থিমেই কিন্তু আমাদের সমাজবিজ্ঞানের প্রসার শুরু এবং চলছে এখনো সেভাবেই। আমাদের তেমন কোনো নতুন আসলে সমাজবিজ্ঞানের নতুন কোনো সাইড আমাদের আবিষ্কার হয়নি আমাদের দেশে, কারণ আমাদের আসলে পাঠের জায়গাগুলা কি কি, এই জিনিসগুলাই তো নতুন করে আর তো পড়ার সেরকম কিছু নাই, যা অলরেডি ইউরোপিয়ানরা আবিষ্কার করে ফেলেছে, আমাদের গণ্ডি ওইটুকুর ভিতরেই বিচরণ করার মধ্যে। আচ্ছা, ক্লাসে এঙ্গেজমেন্ট কম কেন, তোমরা কই সবাই? আচ্ছা, এরপরে আমরা দেখব যে 1957 সালে, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হবে এমসিকিউতে বা তোমার ক নাম্বারেও আসতে পারে জ্ঞানমূলকে সৃজনশীলের, যে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই যে সালটা, যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়, 1957 সালে। মনে রাখতে হবে কার হাত ধরে বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রথম প্রসার লাভ করে, বলতে পারো? এই কোশ্চেনটা আমি তোমাদের করছি এখনো পর্যন্ত সম্ভবত সেট। আচ্ছা, কাজ করি, একটু আগের পেজে যাই, গিয়ে তারপরে হলো একটা কোশ্চেন করি, দেখি তোমরা সবাই একটু অ্যান্সার দাও। কার হাত ধরে বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রথম বিস্তার লাভ করে বা ঢাকা ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান পড়ানো শুরু হওয়া বলো, সমাজবিজ্ঞান প্রথম বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করা বলো, এই যে জিনিসগুলা সর্বপ্রথম কোন ব্যক্তির হাত ধরে বাংলাদেশে বিস্তার শুরু হয় বা প্রভাব বিস্তারটা করে, কার হাত ধরে বলো তো? এটার একটু অ্যান্সার করো। পরের পেজে এটা চলে আসছিল বলে আমি তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছি। ফার্স্ট বলো, ফার্স্ট। এটা না বললে আর পড়াবোই না। কাদের পড়াচ্ছি দেখি, তারা এই বেসিক জিনিসটুকু তো আমি তোমাদের থেকে এক্সপেক্ট করতেই পারি, তাই না? বলো তো একটু। আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ। ডাক্তার নাজমুল, কিন্তু একটু ভুল হয়ে গেছে আপু, নাজমুল হক না, উনি নাজমুল করিম। ঠিক আছে, বাট ঠিক ছিল, তোমার কনসেপ্ট ঠিক ছিল, জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট অবধি ওয়াজ ওকে, কনসেপ্টটা ক্লিয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? উনি হচ্ছে ডক্টর নাজমুল করিম। আচ্ছা, আয়েশা সিদ্দিকা একা অ্যান্সার করেছে, বাকিরা কই? আর কেউ জানো না? ও একা জানে। আর কেউই জানো না? এইভাবে ডিসঅ্যাপয়েন্টেড করবা আমাকে? আচ্ছা, টাইপিং মিস্টেক। ওকে, তুমি যে জানো এটাতেই আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকা। তো বাংলাদেশের সমাজ বিজ্ঞান প্রথম প্রতিষ্ঠা লাভ করে কিন্তু ডক্টর এ কে নাজমুল করিমের হাত ধরে, অর্থাৎ উনি বাংলাদেশের মানে সমাজ বিজ্ঞান ওয়ার্ডটা প্রথম ব্যবহার করেন হচ্ছে অগাস্ট কোত, অর্থাৎ উনি হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বা বাংলাদেশ সমাজবিজ্ঞানের প্রতিকৃত বলো, প্রতিষ্ঠাতা বলো, এটি কিন্তু আমাদের এই যে ডক্টর এ কে নাজমুল করিম। উনি প্রথম পাঠ্যসূচিতে সমাজ কাঠামো, সামাজিক পরিবর্তন, সংস্কৃতি উন্নয়ন ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ এই যে সমাজবিজ্ঞান রিলেটেড যে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয়, অন্য সাবজেক্টের অন্য ডিপার্টমেন্টের একটা ইন্ডিভিজুয়াল কোর্স হিসেবে ফার্স্টে শুরু হয়, এখানেই কিন্তু সর্বপ্রথম উনি হাত দেন এবং ইন্ডিভিজুয়াল কোর্স হিসেবে কিন্তু এই যে সমাজবিজ্ঞান পড়ানোর যে প্রয়াসটা, এটা কিন্তু ডক্টর এ কে নাজমুল করিমেরই ছিল। উনি এটা চালু করেছিলেন এবং পরবর্তীতে উনার চেষ্টা প্রচেষ্টা এবং বাকি আরও কিছু ব্যক্তিবর্গের সহযোগিতায় কিন্তু আসলে সমাজবিজ্ঞান একটি প্রতিষ্ঠিত ডিপার্টমেন্ট হিসেবে এখন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে রাজ করছে, তাই না? তারপরে আমরা দেখি যে এ কে নাজমুল করিম লিখেছিলেন চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। এটি কিন্তু ওনার একটা বইয়ের নাম। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের, যে বইটা পাবলিশ হয় 1968 সালে,
চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। অর্থাৎ উনি এই দক্ষিণ এশিয়ার 3টা দেশ এবং আমাদের জন্য সমাজ সংস্কৃতি রিলেটেড গুরুত্বপূর্ণ 2টা দেশ পাকিস্তান এবং ইন্ডিয়া প্লাস বাংলাদেশের সংস্কৃতিকে মিলিয়ে, তার সমাজ ব্যবস্থাকে মিলিয়ে উনি একটি বই রচনা করেন, যেখানে উনি দেখিয়েছেন যে কিভাবে চেঞ্জ হচ্ছে, সোসাইটি ডেভেলপ কিভাবে হচ্ছে, চেঞ্জ কিভাবে হচ্ছে, সমাজ সংস্কৃতি কিভাবে এর ধারা বদলাচ্ছে, এর গতি বদলাচ্ছে। ওনার বইটার নাম ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এটা এমসিকিউতে যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি তুমি যখন একটা সিকিউ অ্যান্সার করবে এই অধ্যায়টা থেকে, তখন তুমি যখন নাজমুল করিমের কথা উল্লেখ করবে তোমার গ বা ঘয়ের অ্যান্সারে, তুমি যদি ওনার এই বইয়ের কথাটা উত্তরের সাথে অ্যাড করে দিতে পারো বা এটা মেনশন করতে পারো তোমার সিকিউ লেখার ভিতরে, তোমার টিচার তোমার খাতার প্রতি কিন্তু একটা আলাদা লুক চলে আসবে বা তোমাকে একটু অন্য বাকি 5 জনের থেকে একটু অন্য দৃষ্টিতে তোমার খাতাটা বাছাই করবে যদি তুমি খাতায় এইভাবে একটা বইয়ের নাম মেনশন করো। এটা আমি তোমাদের আগেও বলেছি যে হচ্ছে কিছু বইয়ের নাম, কিছু উক্তি, কিছু সমাজবিজ্ঞানীর মতবাদ, কিছু সংজ্ঞা, এই জিনিসগুলো কিন্তু অন্য 5 জনের খাতার থেকে তোমার খাতাটাকে একটু ইউনিক করে তুলবে। অর্থাৎ টিচার অন্য 5টা খাতায় যা পাবে না, অন্য 5টা খাতায় ঢালাও লেখা, একই রকম গতানুগতিক লেখা, তুমি যখন একটু ইনফরমেটিভ ওয়েতে আসবে, যখন একটু সুন্দর করে গুছিয়ে কিছু আলাদা জিনিসপত্র দিয়ে লেখার চেষ্টা করবে, তখন কিন্তু এটা তোমার টিচারের কাছে একটু আলাদা লুক্রেটিভ ওয়ে ক্রিয়েট করবে, তাই না? আচ্ছা, আমরা তারপরে এক্সাম্পল দেখি একটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান প্রথম পড়ানো শুরু হলে তখন ছাত্ররা দেশের গ্রামীণ জীবন, নগরায়ন ও দরিদ্র জনগোষ্ঠীর উপরে গবেষণা শুরু করে, যা আজও সরকারি পরিকল্পনা প্রণয়নে ব্যবহৃত হয়ে আছে। সরকারি পরিকল্পনা প্রণয়নে এই জিনিসগুলো তো হয় আমরা জানি না, যে যারা হচ্ছে আমাদের গ্রামে বা মফস্বল এরিয়ায় বাসা আছে বা শহরেও চলে, যে জিনিসটা আমরা জানি যে এই যে আমাদের আদমশুমারি করতে আসে, তারপরে আরেকটা কি জানি মাঝখানে হচ্ছিল না যে খানা তথ্য জরিপ টাইপের কিছু একটা, এরপরে মানে এই টাইপের জরিপগুলো কিন্তু চলে, যে কোন বাসায় কয়জন ফ্যামিলি মেম্বার আছেন, কে কি কাজ করে, তারপরে এই রিলেটেড যে জরিপগুলা, এই জরিপগুলা কিন্তু আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রথম পড়ানো হয়, যেটা ছাত্রদের ফিল্ড ওয়ার্কের মাধ্যমে, ছাত্রদের সার্ভের মাধ্যমে প্রথম কিন্তু আসলে আম জনতার কাছে পৌঁছায়, যে জিনিসটা এখনো অবধি এই যে সরকারি পরিকল্পনা প্রণয়নের একটা বড় সাইড হিসেবে কিন্তু এখনো চলছে। আচ্ছা, তারপরে আমরা দেখব বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চর্চা। অর্থাৎ আমরা তো দেখলাম যে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রথম প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বাংলাদেশে প্রথম সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় ঢাকা ইউনিভার্সিটিতে, এবং সেটি হচ্ছে 1957 সালে। বাকি পরবর্তী যে ইউনিভার্সিটিগুলো আছে, অর্থাৎ আমরা জানি রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়েও কিন্তু সমাজবিজ্ঞান মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার পরে পরবর্তীতে আস্তে আস্তে গতানুগতিকভাবে ক্রমানুসারে এই পরের বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু অ্যাড হতে থাকে। তো আমরা সেটাই এখন দেখব যে কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে কত দিনে অ্যাড হওয়া শুরু হয়। আচ্ছা, তোমাদের এর আগে অবধি যতটুকু পড়িয়েছি এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে কারো? ফাইজা চৌধুরী 12 মিনিট লেট করে ফেলেছো, সমস্যা নাই, এখন আর পিছনে গিয়ে দেখো না, এই 12 মিনিট ক্লাস শেষ হলে টেনে দেখে নিও, এখন যেখান থেকে চলছে এখান থেকে দেখতে লাগো। হোপসো তেমন বেশি কিছু মিস করো নাই, তারপরেও 12 মিনিট তোমার হচ্ছে জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট ক্লিয়ারেন্সের জন্য শুরু থেকে একটু দেখে নিও। এখন আপাতত আমাদের সাথে চলো, যেখানে যাচ্ছি সেই পর্যন্ত এখন চলো, এখন আর পিছনে হেঁটো না। আচ্ছা, এর আগে অবধি আর কারো কি কোনো কোশ্চেন আছে? এই না হয় আমরা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কখন থেকে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় এটা পড়ানো শুরু করবো, এখানে চলে যাব আমরা। তার আগে আর কারো কোনো জায়গায় কোশ্চেন আছে কিনা এটা একটু বলো। আচ্ছা, কোশ্চেন নাই তাইলে আমি তোমাদের উপর এত হ্যাপি থাকি জানো, মাঝে মাঝে আমার নিজেরই একটু আনকমফোর্টেবল ফিল হয় যে কি রে আমি এত মানে কি পড়াচ্ছি এমন যে এদের কি মানে মাথায় সব ঢুকে যাচ্ছে নাকি কিছুই মাথায় ঢুকছে না, কেন কোশ্চেন আসছে না। এখন
মানে কি আমি আমি কোনটা ধরে নিব বলো তো, যে মাথায় কিছুই ঢুকছে না নাকি সবই ঢুকে যাচ্ছে? কোশ্চেন আসছে না মানে এই দুইটার একটা, যে হয় কিছুই ঢুকছে না আর না হয় যা বলছি সব স্ট্রেট ভাবে ঢুকে যাচ্ছে। কোনটা বলো তো? এটার অ্যান্সার দাও, তারপরে আমি যাচ্ছি পড়াশোনায়। এরাও বলবে না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দেখি যে বাংলাদেশের সমাজবিজ্ঞান যে চর্চাটা শুরু হয় এটা কোন বিশ্ববিদ্যালয়ের হাত ধরে শুরু হয় বলো তো? শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। ইনশাল্লাহ একদিন তোমরা ওইভাবে বলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেই সাথে সাথে বলতে পারবে আমার বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে প্রতিষ্ঠাকাল তোমার, এরপরে এই যে 20 লিখেছি এখানে হচ্ছে তোমার একটু মানে আরো একটু প্রিন্ট আসা দরকার ছিল, আসে নাই, সমস্যা নাই, আমি লিখে বলে দিচ্ছি। এই 20 মানে হচ্ছে তোমার টিচার সংখ্যা, অর্থাৎ যখন এই বিশ্ববিদ্যালয়ে প্রথম এই বিভাগ চালু হয় 20 জন টিচার ছিলেন এই বিভাগে, অর্থাৎ 20 জন শিক্ষকের হাত ধরে কিন্তু এই বিভাগ তার কাজ শুরু করে। এখন অবশ্য শিক্ষক শিক্ষিকা অনেক আছেন, স্টাডি লিভে আছেন, অনেকে টিচিং দিচ্ছেন, এই অবস্থায় আছেন, তো এখন অনেক বেশি, 20 জনের অনেক বেশি, বাট শুরু হয়েছিল 20 জন টিচারের হাত ধরে এবং স্টুডেন্ট সংখ্যা ছিল মাত্র 300। মাত্র 300 জন স্টুডেন্ট নিয়ে তুমি চিন্তা করতে পারো, একটা ডিপার্টমেন্ট যার স্টার্টিং মাত্র 300 জন স্টুডেন্ট নিয়েছিল, এখন সেখানে পুরা ধরো তোমার ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত, অর্থাৎ এক একটা ক্লাসে এক একটা ব্যাচে 150+ 170 থেকে 80 জন এক একটা ব্যাচে। তো এরকম যদি 4টা ব্যাচ থাকে, এরপরে মাস্টার্সে আছে, অর্থাৎ কতজন, মানে 300 জন নিয়ে মাত্র শুরু হয়েছিল, অথচ এখন এখানে সিট সংখ্যা বৃদ্ধি পেয়ে সিট সংখ্যা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এইভাবে ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সমাজবিজ্ঞানের যাত্রা শুরু প্রথম। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1964 সালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। কত সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়? 1964 সালে। শিক্ষক ছিলেন 15 জন আর স্টুডেন্ট ছিলেন 250 জন। 1964 সালে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় তখন ওখানকার টিচার ছিলেন 15 জন এবং 250 জন স্টুডেন্ট ছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় রাজশাহীর আরো 2 বছর পরে, অর্থাৎ তুমি সিকোয়েন্সটা কিন্তু একটু তাকালে বুঝতে পারবে। প্রথমে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় 57 সালে, এরপরে কিছু বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় 64 সালে, তারও 2 বছর পরে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 66 সালে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে 2 বছর গ্যাপ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং এখানে শিক্ষক ছিলেন 10 জন, অর্থাৎ আরো কম, মাত্র 10 জন টিচার ছিলেন, স্টুডেন্টও ছিল কম। ঢাকা ইউনিভার্সিটির একটা ক্লাসে অর্থাৎ একটা ব্যাচে যে কয়টা স্টুডেন্ট থাকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ শুরু করেছিলই মাত্র সেই কয়জন স্টুডেন্ট নিয়ে। মাত্র 180 জন স্টুডেন্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ তার যাত্রা শুরু করে। বর্তমানে এটার প্রসার হয়ে হয়ে আরো বহু দূর পৌঁছেছে। আচ্ছা, তারপরে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের অনেকের ড্রিম। রাজশাহী অনেকের ড্রিম, চট্টগ্রাম অনেকের ড্রিম, জাহাঙ্গীরনগরও অনেকের ড্রিম। বাট ড্রিম শুধু দেখে গেলেই হবে না। আমার মনে হচ্ছে যে আমি এক একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলছি আর এক একজন হয়তো এক একভাবে হিট খাচ্ছ না, এক একজন এক একভাবে নিজের ড্রিম চেস করার ব্যাপারে আরো এক ধাপ একটু সচেতন হয়ে যাচ্ছ, বা 1 মিনিট হয়তো একটু ব্যাকে গিয়ে আমি যা পড়াচ্ছি এগুলো হয়তো কানে ঢুকছে, অনেকের কানেই ঢুকছে না বিশ্ববিদ্যালয় স্বপ্নের চিন্তায়, যে এই বিশ্ববিদ্যালয়ের নামটা বললো এখানেই তো পড়তে চাচ্ছি, এখানেই তো পড়তে চাচ্ছি। শুধু স্বপ্ন দেখলে হবে না, ঘুমিয়ে না, স্বপ্নটা জেগে জেগে দেখো,
ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন আলটিমেটলি তোমাকে কোনো রেজাল্ট দিবে না। স্বপ্নটা জেগে দেখা শুরু করো, ইনশাআল্লাহ তোমার পরিশ্রমের ফল তুমি পাবেই। আচ্ছা, তো আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম হচ্ছে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় 1971 সালে, এবং ওখানে টিচার সংখ্যা ছিল 18 জন। 18 জন আমরা আর কোথায় দেখেছিলাম বলো তো? আচ্ছা, আর কোথাও দেখিনি। 18 জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল, টিচার ছিলেন 18 জন এবং স্টুডেন্ট ছিল 280 জন, অর্থাৎ চট্টগ্রামের থেকে আরো 100 স্টুডেন্ট বেশি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এই 4টা ছিল আমার ম্যান্ডেটরি বিশ্ববিদ্যালয়, যেগুলো নিয়ে আসলে আমাদের প্রশ্ন আসা আরো অনেকগুলো আছে। তুমি বই খুলে তুমি দেখতে পাবে যে খুলনা ভার্সিটির কথা আছে, তারপর তোমার কুষ্টিয়ার কথা আছে, কুমিল্লার কথাও আছে, হয়তো অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির কথা আছে। কিন্তু এই 4টা দিয়ে এই 4টা কথাই বেশি আসে তোমার এমসিকিউ বলো বা সিকিউ লেখার ক্ষেত্রেও এই 4টা বিশ্ববিদ্যালয়ের কথা বেশি মেনশন করতে হয়। এই জন্য আমি জাস্ট এই 4টাই এনে দিয়েছি। বাকিগুলো তুমি চাইলে পড়তে পারো, বাট নট দ্যাট ইম্পর্টেন্ট। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান প্রথম পাঠ শুরু হয় 1992 সালে, অর্থাৎ অনেক পরে। পাবলিকে সমাজবিজ্ঞান পড়ানো শুরু হওয়ার বেশ অনেকটা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটা আলাদা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট হিসেবে জয়েন হয়, এবং শুরুতেই তোমার 100+ কলেজে পড়ানো হয়, আর 5000+ ছিল হচ্ছে তোমার স্টুডেন্ট। 100+ কলেজের হাত থেকে শুরু হয়। এখন তো ম্যাক্সিমাম কলেজেই আছে, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব কলেজ আছে ম্যাক্সিমাম কলেজেই সমাজবিজ্ঞান বিভাগটা আছে। তো এই ছিল হচ্ছে আমাদের সমাজবিজ্ঞানের চর্চার শুরু, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিভাবে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরে 1957 সালে। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয় 1964 সালে। তার 2টা বছর জাস্ট পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় 1966 সালে, এবং তার আরও কিছু বছর অর্থাৎ আরও 5 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় 1971 সালে, এবং ফাইনালি সর্বশেষ অনেক পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানকে একটি ডিপার্টমেন্ট হিসেবে গ্রহণ করে 1992 সালে। এই 5টা সাল মোটামুটি একটু মনে রেখো, এবং টিচার আর স্টুডেন্টের সংখ্যাটাও একটু মনে রেখো। ইনশাল্লাহ যদি হচ্ছে সমাজবিজ্ঞান চর্চা বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় শুরু হয়, কতজন টিচার ছিল, কতজন স্টুডেন্টকে নিয়ে শুরু হয়, এই রিলেটেড কোশ্চেন এই 5টার জায়গা থেকে ছড়বে না ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। আচ্ছা, এ পর্যন্ত দেখলাম। এরপরে আমরা দেখব আচ্ছা তোমার এটা একই জিনিস দুইবার চলে আসছে, হ্যাঁ এখানে প্রবলেম নাই। এটা হচ্ছে একটু আগে যেটা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওইটাই আবার আরেকবার চলে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা আরেকবার। তো ওটা বাদ একটা এক্সাম্পল দেখি। আজ দেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ রয়েছে। আমি এটা একটু আগেই বললাম যে এখন কিন্তু সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে এক্সেপশনাল 2-1টা মিস হতে পারে, আমি জানি না, হয়তো নতুন যেগুলা হচ্ছে বা একদম নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, এছাড়া ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান একটা আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং ম্যাক্সিমাম জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ আছে ম্যাক্সিমাম কলেজে সমাজবিজ্ঞান একটা আলাদা ডিপার্টমেন্ট হিসেবে আছে, যা সমাজের পরিবর্তন, উন্নয়ন, নীতি নির্ধারণে গবেষণাধর্মী ভূমিকা রাখছে। অর্থাৎ এই কথাটা কেন বললো যে যেখানে তোমার বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে এই সমাজবিজ্ঞান একটা আলাদা বিভাগ হিসেবে আছে, অর্থাৎ কত স্টুডেন্ট সমাজবিজ্ঞান পড়ছে। এরপরে জাতীয় ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করো, আরো কত স্টুডেন্ট সমাজবিজ্ঞান পড়ছে। ইভেন এখানেই শেষ না, যদি আমি আমার ডিপার্টমেন্টের কথা বলি ইন্ডিভিজুয়ালি, আমার ফিলোসফি ডিপার্টমেন্ট, বাট সমাজবিজ্ঞান কিন্তু আমাদের একটা কোর্স হিসেবে অলরেডি পড়ানো হচ্ছে, আমরা পড়ছি। তো সমাজবিজ্ঞান আলাদা ডিপার্টমেন্ট হিসেবে মানে তুমি ইম্পর্টেন্সটা দেখো যে ইম্পর্টেন্সটা কত। সমাজবিজ্ঞানের স্টুডেন্টরা এটা পড়ছে, পাশাপাশি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও কিন্তু সোশিওলজি পড়ছে। তারা হয়তো তোমার 3rd সেমিস্টারে, 2nd সেমিস্টারে, কোনো এক সেমিস্টারে গিয়ে তাকে সোশিওলজি একটা ম্যান্ডেটরি কোর্স হিসেবে পড়তে হচ্ছে। ইকোনমিক্স যারা, ওরা কিন্তু 1st সেমিস্টারে বা 2nd সেমিস্টারে সোশিওলজি একটা ম্যান্ডেটরি কোর্স হিসেবে পড়ছে। তো এই যে জিনিসটা, অর্থাৎ সমাজবিজ্ঞান কেন এত গুরুত্ব দিয়ে সব ডিপার্টমেন্টে ম্যান্ডেটরি একটা কোর্স হিসেবে কোনো না কোনো সেমিস্টারে পড়ানো হচ্ছে, কেন হচ্ছে? কারণ সবাইকে, বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টকে এই সমাজের পরিবর্তন, উন্নয়ন, নীতি নির্ধারণ, মূল্যবোধ, এই যে পরিবর্তনের ধারা, সংস্কৃতি,
এই প্রত্যেকটা টার্ম সম্পর্কে পরিচয় করানোর জন্য, প্রত্যেকটা টার্ম সম্পর্কে জানানোর জন্য, সচেতন করার জন্য, তাই না? আচ্ছা, এই যে গবেষণাধর্মী ভূমিকাটা রাখছে, এটা কিসের হাত ধরে রাখছে? বাংলাদেশের পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমাজবিজ্ঞান পড়ানো হচ্ছে, যেভাবে এই পড়ানোর সিস্টেমটা, অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্র যে বইপত্র পড়ছে, শুধু স্লাইড দেখে পড়ে যাচ্ছে, অর্থাৎ আমি আমার ইউনিভার্সিটি বা বাকি ইউনিভার্সিটিগুলোর কথা বলছি, যে এভাবেই হচ্ছে তা না। তারা কিন্তু বিভিন্ন ফিল্ড ওয়ার্কে যাচ্ছে, তাদের সার্ভে থাকছে, তাদের রিসার্চ থাকছে, তাদের থিসিস পেপার জমা দিতে হচ্ছে। এই যে প্রত্যেকটা প্রসিডিউরের ভিতর দিয়ে তারা যাচ্ছে, তারা কিন্তু সমাজ সংস্কৃতি সম্পর্কে অন্য রকমভাবে গবেষণাধর্মী হয়ে উঠছে। অর্থাৎ তাদের জ্ঞানের যে জায়গাটা, এটা কিন্তু আমাদের পক্ষে মিলানো সম্ভব না। তারা যেভাবে হয়তো তোমার সমাজ সংস্কৃতি সম্পর্কে, নীতিমালা সম্পর্কে জ্ঞান রাখছে, এই জিনিসটা আমাদের প্রত্যেকের থেকে অনেক উপরের লেভেলের। এরপরে দেখি আমরা যে সমাজবিজ্ঞানের গুরুত্ব দেখব, যে বাংলাদেশে যে সমাজবিজ্ঞান পড়বো, অ্যাকচুয়ালি পড়বো কেন, কি দরকার, এত সমাজবিজ্ঞান পড়ে কি হবে, লাভটা কি, এর গুরুত্বটা কি? তো গুরুত্বটা এটাই যে সামাজিক সমস্যা শনাক্ত ও সমাধানে সহায়ক উন্নয়ন পরিকল্পনার প্রণয়নে তথ্যভিত্তিক সহায়তা দেয়। আচ্ছা, বেশি বলে ফেলছি না, ছোট ছোট করে বলি। সামাজিক সমস্যা শনাক্ত একটা গেল, কেন পড়বো, গুরুত্বগুলো দেখো। সামাজিক সমস্যা শনাক্ত করে দিচ্ছে কে? সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান তোমার যে সোশ্যাল যে প্রবলেমগুলা, ভিতরের দিকের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে, সমাধানে সহায়ক করছে। অর্থাৎ তোমাকে একটা প্রবলেম আইডেন্টিফাই করে দিয়েই সমাজবিজ্ঞান চুপ থাকছে না। সমাজবিজ্ঞান তোমাকে একটা প্রবলেম আইডেন্টিফাই করে দেওয়ার পাশাপাশি এটার সমাধান কিভাবে তুমি করবে সেই রাস্তাও তোমাকে দেখিয়ে দিচ্ছে। উন্নয়ন পরিকল্পনার প্রণয়ন, অর্থাৎ তোমার উন্নয়ন, তোমার নিজের উন্নয়ন, তোমার সমাজের উন্নয়ন, তোমার রাষ্ট্রের উন্নয়ন কিভাবে হবে সেই দিক নির্দেশনা, সেই পরিকল্পনার প্রণয়ন করে দিচ্ছে তোমাকে কে? সমাজবিজ্ঞান। তথ্যভিত্তিক সহায়তা দেয়, অর্থাৎ তোমার যে ইনফরমেশনের যে জায়গাটা, তুমি সমাজ সংস্কৃতি, নিজের দেশের সমাজ, অন্য দেশের সমাজ, অন্য দেশের সংস্কৃতি, তারপরে হচ্ছে এই যে সার্ভেগুলোর মাধ্যমে তুমি যে ইনফরমেশনগুলো পাও, এই প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে গ্যাদার করে এনে দেয় কে? কার থ্রুতে পাও তুমি? সমাজবিজ্ঞানের থ্রুতে। এরপরে আছে তোমার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, পরিবার ও সংস্কৃতিতে গবেষণার সুযোগ তৈরি করে। অর্থাৎ আমরা একটা লাইনে কতগুলো গুরুত্ব দেখলাম, 1 2 3 4 5 6 7 8টা গুরুত্ব দেখলাম আমরা একটা লাইনে সমাজবিজ্ঞানের। এটা আমি তোমাদের ছোট করে দেখালাম, তোমরা যখন হচ্ছে বইটা পড়বা ভালো করে ডিটেইলে আরো লিখতে পারবা। আর এই জিনিসগুলো সুবিধা হবে কিরকম জানো? যখন একটু পয়েন্ট করে লিখবা, অর্থাৎ তুমি যখন তোমাকে বলা হলো যে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্বটা কি বা আমরা কেন পড়ছি, এই টাইপের কোশ্চেন যখন তোমার গ বা ঘ নাম্বারে থাকবে, তখন তুমি ঢালাও লিখে না গিয়ে 1 2 লাইন গুরুত্ব সম্পর্কে লিখে তারপরে যখন তুমি এই যে বুলেট পয়েন্ট দিয়ে বা 1 2 দিয়ে একটা লিখবে, এখানে ধরো তুমি এই যে সামাজিক সমস্যা শনাক্তকরণ লিখলে, এরপরে তোমার সমাধানের সহায়তা যে করে এটা লিখলে, এরপরে 3 তুমি লিখলে উন্নয়ন পরিকল্পনা, এভাবে যখন তুমি পয়েন্ট দিয়ে 5টা বা 6টা পয়েন্ট লিখতে পারবে, তখন কিন্তু তোমার ওই খাতাটা তোমার টিচারের কাছে বেশি অ্যাকসেপ্টেবল হবে বা বেশি হচ্ছে তোমার টিচার আকর্ষণ বোধ করবে তোমার খাতার প্রতি যখন তুমি পয়েন্ট করে লিখবে। অর্থাৎ পয়েন্ট করে লিখলে কিন্তু ওই লেখাটা নজরে পড়ে বেশি। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজবিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন কিভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো সমন্বয় করা দরকার। আচ্ছা, নারী উন্নয়নে নির্যাতন আর প্রতিরোধে সমাজবিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন। এই জিনিসটা আমরা দেখছি, আমি বললাম একটু আগে, সমাজবিজ্ঞানীদের যে রিসার্চের জায়গাটা বা যে গবেষণার জায়গাটা কিন্তু সমাজের প্রবলেমগুলো দেখাচ্ছে। অর্থাৎ নারী ও শিশু নির্যাতন কি সমাজের একটা ব্যাধি, আমরা জানি একটা প্রবলেম। তো এটা কেন হয়, এটার কারণ দেখাচ্ছে এবং এটা প্রতিরোধে সমাজ কিভাবে স্টেপ নিতে পারে সেটাও কিন্তু তোমার দেখানো হচ্ছে সমাজবিজ্ঞানের থ্রুতে। পাশাপাশি গ্রামীণ উন্নয়নে সমাজবিজ্ঞানের গবেষণা প্রকল্প, এই যে এই ইয়াগুলার কথা আমরা জানি, অর্গানাইজেশনগুলো আছে, ব্র্যাক আছে, আশা আছে, প্রশিক্ষা আছে, এগুলো কিন্তু এনজিও না, আমরা জানি। এই এনজিওগুলোর সাথে আমাদের পরিচয় করালো কে বলো তো? সমাজবিজ্ঞান। অর্থাৎ সমাজবিজ্ঞানের গবেষণার হাত ধরে আমরা যখন এই অসুবিধাগুলো জানলাম, পাশাপাশি বললাম না যে অসুবিধা বা আমাদের সমস্যার সমাধানের উপায়ও বাতলে দিচ্ছে সমাজবিজ্ঞান, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের সমস্যা সমাধানের পথে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সমাজবিজ্ঞান। আচ্ছা, তারপরে আমরা দেখি যে সমাজবিজ্ঞান চর্চার পর্যায়, অর্থাৎ কোন কোন পর্যায়ে কিভাবে কিভাবে বিকাশ লাভ করলো, এটা আমরা একটু দেখি যে সূচনা হলো কিভাবে।
1957 থেকে 1951 সাল এই সময়ের মধ্যে কিন্তু সূচনা হইল সমাজবিজ্ঞানের সূচনাকাল। সূচনা কেন বললো এই টাইমটাতে? কারণ এই টাইমটা অবধি তোমার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নতুন ভাবে একটা ডিপার্টমেন্ট হিসেবে স্ট্যাবলিশ হওয়া মাত্র শুরু হয়েছে। অর্থাৎ 57 সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান একটা ডিপার্টমেন্ট হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো 64 সালে, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো 66 সালে, তারপরে তোমার কোথায় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো এই 1971 সালে। অর্থাৎ ধারাবাহিকভাবে কিন্তু পরপর 4টা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান যখন আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করছিল, ওই সময়টাকে কিন্তু এই যে সূচনা কাল হিসেবে বলা হচ্ছে, যেখানে বলছে যে বিভাগ প্রতিষ্ঠা ও প্রাথমিক পাঠ্যক্রম। অর্থাৎ যখন সমাজবিজ্ঞান বাংলাদেশের উপরের সারির প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া শুরু করে ডক্টর AKM নাজমুল করিমের হাত ধরে, এবং প্রাথমিক বিষয় হিসেবে পড়াশোনা শুরু হয় সমাজবিজ্ঞানকে। পরবর্তীতে বিকাশ পায় 71 থেকে 90 পরবর্তী সময়। অর্থাৎ এই যে টাইমটাতে কিন্তু আরো পরবর্তী অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজবিজ্ঞান একটা আলাদা ডিপার্টমেন্ট হিসেবে প্রতিষ্ঠা পাওয়া শুরু করে, এবং 90-এর পরে যে 92-তে আমরা জানি কি হয়, এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ইনক্লুড করে ফেলে সমাজবিজ্ঞানকে একটা আলাদা বিভাগ হিসেবে। এবং আরো পরবর্তীতে অর্থাৎ সম্প্রসারণ কাল হয় 1990 থেকে এবং বর্তমানে চলছে। অর্থাৎ সমাজবিজ্ঞানের সম্প্রসারণ কিন্তু শেষ হয়ে যায়নি, স্টপ হয়ে যায়নি, এখনো চলছে। 57 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে AKM নাজমুল করিমের হাত ধরে যে সম্প্রসারণ বা যে প্রতিষ্ঠা শুরু হয়েছিল, তার সম্প্রসারণ কিন্তু এখনো গতিশীল। সমাজবিজ্ঞান এখনো বিভিন্নভাবে চলছে। অর্থাৎ এই যে ধরো তুমি সম্প্রসারণটা দেখতে পাচ্ছ কোথায়, এটা প্রথমে মানে জয়েন হয় কিন্তু তোমার অনার্স লেভেলের পড়াশোনায়, এরপরে আস্তে আস্তে 90-এর পরে বা তোমার এই যে পরবর্তী যে সম্প্রসারণ কালটাতে এই টাইমটাতে কি হয়েছে, HSC লেভেলে অর্থাৎ তোমরা পড়ছো, দেখো সমাজবিজ্ঞান তোমাদের হাতেও পৌঁছে গেছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে, এরপরে HSC লেভেলেও পৌঁছে গেছে। অর্থাৎ সমাজবিজ্ঞান পাঠের যে প্রয়োজনীয়তাটা, এটা অনুভব করে কিন্তু আসলে আরো নিচের লেভেল থেকে, আরো রুট থেকে এটা পড়ানো শুরু করা হয়েছে অলরেডি। যেমন এই যে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে বিস্তার, উদাহরণ হিসেবে কি বলছি যে 1990-এর পর সমাজবিজ্ঞান শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, সরকারি উন্নয়ন প্রকল্পেও যুক্ত হয়। যেমন পল্লী দারিদ্র বিমোচন প্রকল্প বা হচ্ছে তোমার এই যে আরবান গভর্নেন্স রিসার্চ, এগুলা মানে তোমার এই যে সরকারি যে বিভিন্ন প্রজেক্ট থাকে না, সরকার বিভিন্ন প্রজেক্ট হাতে নেয়, অর্থাৎ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়। তো এই উন্নয়ন প্রকল্পগুলা কিন্তু সরকার সমাজ বিজ্ঞানের মাধ্যমে একটা স্ট্রাকচার ওয়েতে হাতে নিতে পারছে যখন এই সম্প্রসারণটা শুরু হয়। অর্থাৎ 1990-এর পর থেকে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি সমাজবিজ্ঞান বিভাগ হিসেবে প্রতিষ্ঠা শেষ, তখন কিন্তু এটা সরকারি উন্নয়ন প্রকল্পেও যুক্ত হতে থাকে। এবং বর্তমানে কিন্তু হিউজ কাজের সেক্টর আছে, সমাজ বিজ্ঞান রিলেটেড কাজের সেক্টর, তোমার সরকারি বলো বেসরকারি বলো, বিভিন্ন খাতে বিভিন্ন কাজের সেক্টর আছে শুধুমাত্র সমাজ বিজ্ঞান রিলেটেড সেক্টর। আচ্ছা, তারপরে আমরা দেখবো হলো সমাজবিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্র, অর্থাৎ আমরা কোন কোন জায়গায় সমাজবিজ্ঞানটাকে প্রয়োগ করি, আমরা ইউজ করছি কোথায় কোথায় সমাজবিজ্ঞান, এটা আমরা দেখব। পরিবার, ধর্ম, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, আইন, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার স্টাডিজ, নগরায়ন ও গ্রামীণ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সামাজিক সমস্যা, অপরাধ বিশ্লেষণ। আবার দ্রুত পড়ে ফেলছি, আবার আস্তে আস্তে বলতেছি, কোনো সমস্যা নাই। সমাজবিজ্ঞানের প্রয়োগ দেখছি আমরা। প্রথম প্রয়োগ, আমাদের জীবনের প্রথম প্রয়োগ আমরা দেখতে পাই কই থেকে বলতো? পরিবার থেকে। সমাজ বিজ্ঞানের এক্সিস্টেন্স ফার্স্ট আমরা ফিল করি আমাদের ফ্যামিলিতে, এরপরে আসছে ধর্মে, রাজনীতিতে, শিক্ষায়, অর্থনীতিতে, আইনে, নারীর ক্ষমতায়নে, জেন্ডার স্টাডিজে। এই প্রত্যেকটা সেক্টরে একটু ভালো করে মাথা খাটালে দেখতে পাবা যে প্রত্যেকটা জায়গায় সমাজবিজ্ঞান কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, বা প্রত্যেকটা জায়গা কিভাবে আসলে মানে মডিফাই করছে সমাজবিজ্ঞান, স্ট্রাকচারাইজড করছে সমাজবিজ্ঞান। এই যে নারীর ক্ষমতায়ন বলো, জেন্ডার স্টাডিজ বলো, এই টার্মগুলোর সাথে কি সমাজবিজ্ঞান আসার আগে আমরা সেইভাবে পরিচিত ছিলাম? বা আমরা তো তখন বলবাল যে আমরা তো তখন ছিলামই না, যাদের কথাই বলো যে যারা ছিল সমাজবিজ্ঞান আসার আগে, এই যে নারীর ক্ষমতায়ন, জেন্ডার স্টাডিজ বলো, বা এই যে নগরায়ন, গ্রামীণ উন্নয়ন, তারপরে এই যে জলবায়ু পরিবর্তন, সামাজিক সমস্যা, এর প্রতিকার, এই যে টার্মগুলো এক একটা কঠিন কঠিন টার্ম, এই টার্মগুলোর সাথে কি তখনকার মানুষ পরিচিত ছিল? আসলে কিন্তু ছিল না, তাদের এইভাবে জানা ছিল না। যখন সমাজবিজ্ঞান প্রসার লাভ করে
একটা হচ্ছে ডিপার্টমেন্ট হিসেবে মানে ছাত্ররা পড়ছে, দেন এই জিনিসটা একটা কর্মক্ষেত্র হিসেবে নিজেকে ফুটিয়ে তুলছে, সরকারি বিভিন্ন কার্যক্রম বিভিন্ন প্রজেক্ট হিসেবে সমাজবিজ্ঞান নিজেকে দাঁড় করাচ্ছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি এই টার্মগুলোর সাথে মানুষ পরিচিত হওয়া শুরু করলো আস্তে আস্তে। অর্থাৎ এই যে গ্রামীণ পরিবেশ, শহুরে পরিবেশ, তারপর তোমার পরিবেশ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক সমস্যা, অপরাধ বিশ্লেষণ, তারপর এগুলো কমানোর ক্ষেত্রে এই জায়গাগুলোতে মানুষ সমাজবিজ্ঞানকে ইউজ করা শুরু করলো। যেমন তুমি দেখো ঢাকা শহরে ট্রাফিক জ্যাম নিয়ে সমাজবিজ্ঞানীদের একটা প্রকল্প ছিল, যেটা হলো সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড ট্রাফিক স্টাডিজ। অর্থাৎ তারা একটা রচনা করে, একটা পাঠ পরিকল্পনা মতো করে বা একটা প্রকল্প করে, একটা থিসিস পেপার রেডি করে এই টাইপের, যে সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড ট্রাফিক স্ট্র্যাটেজি। অর্থাৎ তারা দেখে যে আমাদের কি টাইপের সোশ্যাল বিহেভিয়ারের জন্য বা আমাদের কোন ধরনের আচরণের জন্য কি সব কারণের জন্য আসলে এই যে ট্রাফিক জ্যামটা, এই যে অত্যাধিক পরিমাণ জ্যাম, এটা আমরা কেন ফেস করি। তো এই জ্যাম কেন ফেস করি এটা দেখার জন্য কি করতে হয়েছে, তাদের অনেক রকম সার্ভে করতে হয়েছে না, তাদের ফিল্ড ওয়ার্কে নামতে হয়েছে, তাদের রাস্তায় নেমে নেমে দেখতে হয়েছে যে মানুষের আচরণ কেমন, তারা রাস্তাঘাটে বেরিয়ে আসলে কি এমন আচরণ করে বা তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, কে আগে যেতে চায়, তাদের ব্যস্ততাটা কি কারণে। এই যে প্রত্যেকটা টার্ম তারা অ্যানালাইসিস করে, প্রত্যেকটা টার্ম অ্যানালাইসিস করাটাই কিন্তু তাদের এই যে সমাজবিজ্ঞানটাকে প্রয়োগ করলো। অর্থাৎ বাস্তব জীবনে তারা সমাজবিজ্ঞানের প্রয়োগটা ফুটিয়ে তুললো। কিভাবে তুললো? তাদের এই ট্রাফিক স্টাডি করার মাধ্যমে। এবং সেই প্রকল্প থেকে পাওয়া হচ্ছে আজকে ডিএমপি ব্যবস্থাপনা। অর্থাৎ ডিএমপি এই যে ট্রাফিক যে আইনটা ব্যবস্থাপনা করে, এই ব্যবস্থাপনাটা কিন্তু এসেছে কোথা থেকে? ওই যে সমাজবিজ্ঞানীরা যে প্রকল্পটা হাতে নিয়েছিল তোমার এই সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড ট্রাফিক স্টাডিতে, এই যে তারা একটা প্রকল্প নেয়, হয়তো 3 মাস 5 মাস 6 মাস তারা একটা রিসার্চ করে, একটা প্রকল্প যেটা হাতে নেয়, এটার রেজাল্টের পরে কিন্তু তারা একটা সমাধান হিসেবে ডিএমপি কে মানে তারা সমাধান হিসেবে ডিএমপি অবভিয়াসলি তারা ক্রিয়েট করে না, বাট সমাধান হিসেবে তারা সরকারকে দেখায় যে আপনি যদি এরকম একটা স্ট্রাকচার, একটা অথরিটি ক্রিয়েট করতে পারেন, যে অথরিটি এইভাবে আসলে মানুষজনকে রাস্তাঘাটে ট্রেন করবে বা রাস্তাঘাটে তাদেরকে দিক নির্দেশনা দিবে যে তাদের এখানে থামতে হবে, এখানে তাদের গতিটা কমাতে হবে, এখানে তারা এই স্পিডে যেতে পারবে, এখানে তারা হচ্ছে ওভার ক্রস করতে পারবে না, বা এই যে একটা গাড়ি আরেকটা গাড়িকে ধাক্কাধাক্কি করা, এই যে জিনিসগুলো রাস্তাঘাটে তারা করতে পারবে না, তাদের জন্য একটা ল বাইন্ডারি সেট করা। এই ব্যাপারগুলো কিন্তু যদি সরকারকে বলা হয় যে আপনি যদি এই ব্যাপারগুলো করতে পারেন তাহলে আপনার এই ট্রাফিকটা কিন্তু কমে আসবে, এই যে স্টাডি রেজাল্টটা তারা জমা দেয়, এটাই কিন্তু আসলে সমাজবিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্রে ছিল তাদের প্রেক্ষিতে। আচ্ছা, তো প্রয়োগের ক্ষেত্র আমরা দেখলাম। এরপরে দেখব হচ্ছে সমাজবিজ্ঞান উত্তর ঔপনিবেশিক প্রেক্ষাপটে কিভাবে দাঁড়িয়েছিল। 1971 সালে স্বাধীনতার পর জাতীয় সমাজ গঠনে সমাজবিজ্ঞান নতুন ভূমিকা নেয়। ঔপনিবেশিক প্রভাব থেকে বেরিয়ে এসে বাস্তবতার গবেষণা বাড়ে, স্থানীয় সমস্যা যেমন এই যে বেকারত্ব, তারপরে তোমার দুর্নীতি, দারিদ্র্য, নারী উন্নয়ন, এইসব নিয়ে গবেষণা করে, এসব গবেষণার মানে বিষয় হয়। অর্থাৎ 71 সালের আগে পর্যন্ত আমরা কোথায় ছিলাম আমরা জানি, অবভিয়াসলি 71 সালের আগে পর্যন্ত আমরা পাকিস্তানের শাসনে ছিলাম, শোষণে ছিলাম। যখন 71 পরবর্তী বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আমাদের নিজের একটি রাষ্ট্র পেলাম, নিজেদের একটি সার্বভৌম ভূখণ্ড পেলাম, তখন কি হলো? অ্যাকচুয়ালি সমাজবিজ্ঞান কিন্তু একটি নতুন ভূমিকা নিয়েছিল রাষ্ট্র গঠনে, রাষ্ট্র পরিমার্জনে। অর্থাৎ তখন কিন্তু এই যে ঔপনিবেশিক প্রভাবের যে জায়গাটা, এখান থেকে বেরিয়ে এসে বাস্তবতায় গবেষণার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান দেখায় যে কিভাবে স্বাধীনভাবে আমরা আমাদের এই জায়গাগুলোকে সেট করতে পারি, আমরা নারী উন্নয়ন করতে পারি, তারপরে হচ্ছে এই যে বেকারত্ব সমস্যা, দুর্নীতির সমস্যা, এগুলো কিভাবে আমরা কমিয়ে আনতে পারি আমাদের নিজেদের মতো করে। এই জিনিসটা আমাদেরকে সমাজবিজ্ঞান দেখিয়েছে যুদ্ধ পরবর্তী সময়ে। যেমন উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বা BIDS যেটা আমরা জানি, বা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স, এই যে সংস্থাগুলোর নাম আমরা জানি, এই প্রত্যেকটাই কিন্তু সমাজবিজ্ঞানের গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান। আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে সমাজবিজ্ঞান চর্চার বাস্তব প্রয়োগ ক্ষেত্র। অর্থাৎ একটু আগে আমি বলেছি, এই জিনিসটা আবার রিপিটেশন হয়ে যাবে, তো চলো রিপিটেশনই করি একটু। শিক্ষা আমাদের বাস্তব প্রয়োগ ক্ষেত্র কোথায়? স্কুল ড্রপ আউট রেট বিশ্লেষণের। স্কুল ড্রপ আউট কি বলতো? প্রত্যেক বছর কত পরিমাণ শিক্ষার্থী স্কুল থেকে ঝরে যাচ্ছে, অর্থাৎ কত পরিমাণ স্টুডেন্ট পড়াশোনা করতে পারছে না। এবার এই রিসার্চটা কি করে বা এই রেট বিশ্লেষণটা কি করে, যে কত পরিমাণ ঝরে যাচ্ছে এটার একটা রেশিও বানায়, কেন ঝরে যাচ্ছে বানায়,
তাদের কিভাবে আবার স্কুলে ফেরত আনা সম্ভব, কি কি সুযোগ সুবিধা দিলে তারা আবার স্কুলে ফেরত আসবে, আবার পড়াশোনা শুরু করতে পারবে, এই এত বড় একটা অ্যামাউন্ট স্কুল থেকে ঝরে গেলে তার হচ্ছে প্রতিক্রিয়াটা কি হতে পারে, এই যে জিনিসগুলা বা তারা স্কুলে ব্যাক আসলে তার হচ্ছে সুফলটা কি আসতে পারে, এই প্রত্যেকটা জায়গা বিশ্লেষণ কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে এই যে সমাজবিজ্ঞানের একটা বাস্তব চর্চা বা প্রয়োগের ক্ষেত্রে বলতে পারো। এরপরে স্বাস্থ্য তুমি বলতে পারো এখানে মাতৃ স্বাস্থ্য উন্নয়নে সমাজবিজ্ঞানের গবেষণা, অর্থাৎ আমরা জানি না যে আগে মানে যখন একটা মা গর্ভবতী অবস্থায় থাকতো তাকে যেভাবে অ্যাকসেপ্ট করা হতো বা তাকে যে সেবাগুলো দেওয়া হতো, এখন কিন্তু তার থেকে অনেক উন্নয়ন হয়েছে বা হচ্ছে তোমার এই যে স্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন ক্যাম্পেইন চলে, বিভিন্ন হচ্ছে তোমার সেশন চলে, সেমিনার চলে, এই জিনিসগুলো কিভাবে চলে, স্বাস্থ্য উন্নয়নে চলে, সমাজবিজ্ঞানের বাস্তব প্রয়োগের ক্ষেত্র বিস্তারের মাধ্যমে চলে। অর্থনীতিতে আমরা কিভাবে অর্থনীতির প্রয়োগটা কিভাবে দেখতে পাই, যে বেকারত্ব আর শ্রমবাজারে সমাজবিজ্ঞানের তত্ত্ব প্রয়োগ, অর্থাৎ সমাজবিজ্ঞানের যে অর্থনীতি রিলেটেড তত্ত্ব বা তোমার হচ্ছে এই যে বেকারত্ব ঘুচানো রিলেটেড যে তত্ত্ব, এই জিনিসগুলো তুমি যখন তোমার শ্রমবাজারে প্রতিষ্ঠা করছো বা শ্রমবাজারে যখন এটা প্রয়োগ করছো তখন আসলে বেকারত্ব সমস্যাটা সমাধান করার চেষ্টা করছো তুমি অ্যাকচুয়ালি। এবার পরিবেশ পরিস্থিতি রিলেটেড যে ব্যাপারগুলো থাকে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনে যে একটা ম্যাসিভ প্রবলেম আমাদের আসছে বা চলছে অলরেডি, এটা আমরা কিভাবে সমাধান করতে পারি, এটার প্রতিক্রিয়া আমরা কিভাবে থামাতে পারি, এই রিলেটেড সমাধানও কিন্তু আমাদের দেয় সমাজবিজ্ঞান। আর আইনের কথা তো আমরা জানি যে অপরাধ আর সমাজ বিচার বিশ্লেষণে, অর্থাৎ একটা ল বানানো হচ্ছে কেন বা কোনটা আসলে অপরাধ, কোনটা অপরাধমূলক আচরণ, এই জিনিসগুলো আমাদের শিখাচ্ছে সমাজবিজ্ঞান, এবং লটা কেন বানানো দরকার, অপরাধটা কেন বন্ধ করা দরকার, এই প্রত্যেকটা টার্ম আমাদের কাছে ক্লিয়ার করছে সমাজবিজ্ঞান। আচ্ছা, তারপরে আমরা চলে এসেছি আমাদের পড়াশোনার একদম শেষ পর্যায়ে। এই অধ্যায়টা কিন্তু তেমন একটা বড় অধ্যায় না, ছোট অধ্যায়, বাট অনেক ইনফরমেটিভ অধ্যায়। এই অধ্যায় থেকে আমি তোমাদের বলবো যে এমসিকিউর জন্য এই অধ্যায়টা খুব ভালো করে দেখো। অনেক বেশি পরিমাণে এমসিকিউ পড়তে হবে না বা হচ্ছে প্রত্যেক লাইনে লাইনে এমসিকিউ আসবে, ব্যাপারটা মোটেই এরকম না। আমরা এই অধ্যায় রিলেটেড আরো এমসিকিউ বা সিকিউ সবই আমরা প্র্যাকটিস করব। আমি পেইড ক্লাসগুলোতে তোমাদের দেখিয়ে দিব আসলে এই অধ্যায়টা কোন জায়গা থেকে তোমাদের পড়লে তোমাদের এমসিকিউ গুলা ভালোভাবে মানে জানতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন বইটা খুলে এই অধ্যায়টা দেখলে কিন্তু মনে হবে যে এত কেন হচ্ছে, এত এত লাইন কেন, প্রত্যেক লাইনে লাইনে কোশ্চেন কেন। বাট এটা কিন্তু প্রত্যেক লাইন লাইনে আমাদের মুখস্থ করার দরকার নাই, কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে এটা বুঝে পড়তে পারলে কিন্তু পড়াশোনা অনেক সহজ। আমরা কি করি, আমরা হতাশ হয়ে যাই, একেবারে চোখে নাকে মুখে দেখি না যে কেন পড়বো, এত পড়া। ভাই একটু ঠান্ডা হও, একটু বুঝে পড়া শুরু করো, একটু মাথা খাটিয়ে পড়া শুরু করো। আর আমি তো আছি, আমি তো দেখাবোই যে আসলে ফাঁকিবাজি কত রকম ভাবে করা যায়, কি কি বাদ দিয়ে পড়া যায়, কি কি পড়া যায়, এটা আমরা দেখার থেকে আমরা দেখবো যে কি কি বাদ দিয়ে পড়া যায়, তাই না? আচ্ছা, তো এখন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা হচ্ছে একটু যা বলো আমাকে। তাড়াতাড়ি জিজ্ঞেস করো, একটু প্যাচে ফেলো আমাকে, তোমরা এমন করো কেন? দিয়ে একটা প্যাচ ট্যাচ মার্কা প্রশ্ন করতে পারো না, যে জিজ্ঞেস করবো আমি বলতে পারবো না, আমি বলবো যে আরে কি প্রশ্ন করলাম, আমি তো প্যাচে আটকে গেলাম, আমি তো বলতে পারছি না। তোমাদের ইচ্ছা করে না টিচারকে প্যাচে ফেলতে? আমরা তো খুব ফেলতাম ভাই, আমাদের তো খুব ইচ্ছা করে, এখন না হয় পারি না, এখন টিচার কি বলে বুঝতেই পারি না, এই জন্য প্যাচে ফেলতে পারি না, কিন্তু কলেজ পর্যন্ত করতে পারছি আর কি। এই অধ্যায় রিলেটেড তোমরা যারা হচ্ছে এমসিকিউর কথা বলছো বা হচ্ছে ইম্পর্টেন্ট কোন জায়গাগুলা, এই প্রত্যেকটা জিনিস একটু 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 করে ছোট ছোট পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করে আমরা পড়বো, খুব সুন্দরভাবে পড়বো, একটা জায়গাও বাদ দিব না, বা বলতে পারো যে অনেক কিছু বাদ দিয়ে সুন্দর করে পড়বো। বাদ কোন জায়গাটা দিতে হবে এইটা বুঝতে পারলে কিন্তু বাদ দেওয়া কোনো ব্যাপারই না, কোন জায়গায় বাদ দিয়ে পড়া যাবে এটা বুঝে যে ভালো রেজাল্ট করতে পারে সে কিন্তু অ্যাকচুয়াল ভালো স্টুডেন্ট, তাই না? তো আমরা আসলে দেখবো যে কিভাবে হচ্ছে মানে ভালো রেজাল্ট করতে হলে আমরা কি কি বাদ দিয়ে পড়তে পারি। আজকের জন্য কি আর কোনো কোশ্চেন আছে আমাদের? আচ্ছা, প্রশ্ন নেই ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের মানে এতক্ষণ যা পড়লাম এটার সারাংশটা কি ছিল আমাদের, যে বাংলাদেশের সমাজবিজ্ঞান আজ তার শুধু একাডেমিক বিষয় না, এটা একটা বাস্তব প্রয়োগযোগ্য বিজ্ঞান। অর্থাৎ কেন বলছে যে শুরুতে কিন্তু একটা একাডেমিক বিষয় হিসেবে সমাজবিজ্ঞান এসেছিল,
যেখানে হচ্ছে শুধুমাত্র একটা মানে অন্য ডিপার্টমেন্টের আলাদা কোর্স হিসেবে পড়ানো শুরু করা হয়, এরপরে একটা স্ট্যাবলিশ ডিপার্টমেন্ট হিসেবে ইউজ করা হয়, বাট তখনও কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্ট হিসেবেই ছিল। বাট বর্তমানে সমাজবিজ্ঞান শুধুমাত্র একটা সাবজেক্ট না, বরং এটা বাস্তব একটা প্রয়োগের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সমাজবিজ্ঞান প্রত্যেকটা সেক্টরে আমাদের নিয়ন্ত্রণ করছে, এবং আসলে নিয়ন্ত্রণটা দরকার কিভাবে, কেন দরকার। আমাদের সমাজ বলো, সংস্কৃতি বলো, সরকার বলো, রাষ্ট্র বলো, পরিবার বলো, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, আইন, প্রত্যেকটা ক্ষেত্রে সমাজবিজ্ঞানের যে সূক্ষ্ম বিচরণ এবং এটা কতটা নেসেসারি আমাদের জীবনে, যদি না থাকে, এটা যদি প্রয়োগটা উঠে যায়, সেক্ষেত্রে আমাদের মানে কত রকম বিপদ আসতে পারে, এই যে ব্যাপারগুলো দেখলাম আমরা। তো বাংলাদেশে শুধু একাডেমিক বিষয় নয়, অর্থাৎ এটা কিন্তু তোমার বাস্তব প্রয়োগ ভিত্তিক একটি মানে বড় বৈজ্ঞানিক শাখা হয়ে দাঁড়িয়েছে, যা মানুষের জীবনযাত্রা নীতি ও উন্নয়ন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যখন সমাজবিজ্ঞানকে দেখছো, এটি তুমি একটা আয়না হিসেবে দেখো, একটা যেখানে তুমি হচ্ছে পুরো সমাজের প্রতিচ্ছবিটা দেখতে পারবে ওই আয়নার মধ্যে। এখানে কি বলছে যে সমাজবিজ্ঞান এমন একটি আয়না যেখানে আমরা সমাজকে দেখি, বুঝি এবং উন্নতির পথ খুঁজে পাই। অর্থাৎ যেটাই বললাম যে সমাজবিজ্ঞানকে যখন তুমি দেখছো একটি আয়না হিসেবে কল্পনা করো, তুমি দেখতে পাবে পুরো সমাজের প্রতিচ্ছবিটা, পুরো সমাজের প্রতিবিম্বটা তুমি ওই আয়নার মধ্যে দেখতে পাবে। সমাজবিজ্ঞান পড়তে গিয়ে এমন কোনো সেক্টর মিস যাবে না যেখানে মানে যে টপিক নিয়ে কথা হবে না। সমাজবিজ্ঞান সমাজের প্রত্যেকটা খুঁটিনাটি ছোট ছোট ব্যাপার নিয়ে, প্রত্যেকটা ঝামেলা নিয়ে, প্রত্যেকটা সুবিধা নিয়ে, কোন জায়গা কিভাবে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, এই জিনিসটা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সূক্ষ্মভাবে তোমাকে দেখিয়ে দেবে। এবং আমরা পড়বো, আস্তে আস্তে আরো অনেক কিছু জানবো, এমসিকিউগুলো দেখবো, সিকিউগুলো দেখবো, এবং খুব ভালো একটা মার্ক সমাজবিজ্ঞান থেকে এনশিওর করে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। প্লাস তো মিস আমাদের কোনো মতে হবেই না, বরং আমরা চেষ্টা করব যেন এই সাবজেক্টটা 90 আপ মার্ক আমরা পাই, তাই না? আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আচ্ছা, তাহলে আমি হচ্ছে যে পর্যন্ত পড়ালাম, আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। আর বাকি আমাদের আরো যে জায়গাগুলো আছে, এই চ্যাপ্টার থেকে আমাদের অনেকগুলো এমসিকিউ দেখতে হবে, আমাদের সিকিউ সুন্দর করে দেখতে হবে। এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে কয়ের অ্যান্সার করব, কিভাবে অনুধাবন বা জ্ঞান, তারপরে তোমার প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এই জায়গাগুলোর অ্যান্সার করব। তো ততক্ষণ পর্যন্ত যা যা বললাম, এই যে জিনিসগুলো বললাম, এগুলো মাথা থেকে বের হতে দিও না। এগুলো বের হয়ে গেলে কিন্তু সব গেল, আবার শুরু থেকে বলতে হবে। আবার শুরু থেকে বললে কিন্তু তখন তোমার জন্য আরো কষ্ট হয়ে যাবে, আমার জন্য কষ্ট হয়ে যাবে, দুজনের কষ্ট বাড়াবা, আমি চাবো না অবশ্যই, ইনশাল্লাহ তোমরা বাড়াবা না। তো যত কিছু বললাম এই জিনিসগুলো মাথায় রেখো, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরো সুন্দর করে আগাতে পারবো। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।